আপনারা হয়তো শিরোনাম দেখে কিংবা আমার থাম্বনেল দেখে মনে করছেন যে কি এমন ২ টা পদক্ষেপ, ২ টা স্টেপ যা গ্রহণ করলেই বিদ্যমান এই অরাজক পরিস্থিতি, এই ষড়যন্ত্র, এই সংকট বন্ধ হয়ে যাবে? আমি মনে করি যাবে। আমার সঙ্গে আপনারাও হয়তো কেউ একমত হবেন। আমি যে ২ টি পরামর্শ দিতে চাই, তার মধ্যে একটি অলরেডি দিয়ে দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আমি আরেকটি বিষয় নিয়ে, আরেকটি স্টেপ নিয়ে ডিটেইলস বলব। আগে ১ম এ মাহাথির মোহাম্মদের বিষয়টা আসি। আজকে মালয়েশিয়ার আ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ তান শ্রী সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীমূলক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মাহাথির মোহাম্মদ বাংলাদেশ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আহ ওনাকে এই অনুষ্ঠানে একটা পর্যায়ে বাংলাদেশ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এ বিষয়ে উনার মূল্যায়ন, উনার পরামর্শ জানতে চাওয়া হয়েছিল। সেখানে উনি বলেছেন, আমি ঠিক উনার লাইনটা হুবহু পড়ে শোনাই। মাহাথির মোহাম্মদ বলেন, বাংলাদেশের জনগণ সাহসিকতার সাথে একজন অজনপ্রিয় ও স্বৈরাচার শাসককে ক্ষমতাচ্যুত করেছে। এখন তাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার। এ সময়ে নতুন করে বিভক্তি এড়িয়ে ব্যক্তির দিকে না তাকিয়ে দেশের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে। দেখেন, আমরা যে ঐক্যের কথা বলে আসছি, আমরা যে ঐক্যবদ্ধ বাংলাদেশিদের কথা বলে আসছি, বিভেদ ভুলে দেখেন সেই মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তিনিও কিন্তু এই একই কথা বলেছেন। আধুনিক মালয়েশিয়ার রূপকার এই মাহাথির মোহাম্মদ অনেক প্রজ্ঞাবান ব্যক্তি। উনার বয়স প্রায় ১০০ ছুঁই, ছুঁই। উনি বাংলাদেশ নিয়ে কিন্তু ভাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি আজকে এই অনুষ্ঠানে বলেছেন। তো আমি মনে করি যে আজকে আমাদেরকে ৫ই আগস্টের দিন যেভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, দল, মত নির্বিশেষে ছাত্র জনতার যে আন্দোলন, যে প্রায় ১৬ বছরের যে নির্যাতন, দুঃশাসনের বিরুদ্ধে মানুষ যে ঐক্যবদ্ধ হয়েছিল, আমি মনে করি সেই ঐক্যবদ্ধ, সেই পরিবেশ, সেটি আমাদেরকে ধরে রাখতে হবে। না হলে যেকোনো সময় আমাদের এই ২৪-এর অর্জিত গণ-অভ্যুত্থানের যে ফসল, সেটি কিন্তু গায়েব হয়ে যেতে পারে। আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতার সাথে। নিশ্চয়ই আমার মতো আরো অনেকেই এই কথা বলবেন যে, দেখেন আমরা বাংলাদেশীরা, বাংলাদেশের মানুষ যে সত্যিকারের অসাম্প্রদায়িক, সেই অসাম্প্রদায়িকতার আরেকবার প্রমাণ দিয়েছে বাংলাদেশের কোটি, কোটি মুসলমান। চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে পরিকল্পিতভাবে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল, যেই আলিফকে তরুণ আইনজীবী যে আলিফকে, সাইফুল ইসলাম আরিফকে যে মেরে ফেলা হয়েছে, কুপিয়ে নৃশংস হত্যা করা হয়েছে, এটি ছিল একটি সুদূর প্রসারী পরিকল্পনার ফসল। তদন্ত হচ্ছে, অনেক গ্রেপ্তার হয়েছে। আমরা চাই তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে, তাদের পরিচয় বেরিয়ে আসবে। এ বিষয়ে এখন আর বলতে চাচ্ছি না যে কারা জড়িত। ভিডিও ফুটেজে অনেক কিছু দেখা গেছে।
যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, বাংলাদেশের অর্জিত যে গণতন্ত্র, যে গণঅভ্যুত্থানের ফসল যারা ছিনিয়ে নিতে চায়, আমরা মনে করি তাদেরকে আইনের মাধ্যমে তদন্ত করে চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরতে হবে তথ্য প্রমাণ সহ। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ থাকবো অসাম্প্রদায়িক। কোথাও কোনো রকম সাম্প্রদায়িকতার ঘটনা ঘটতে দিব না। একটি মহল চেয়েছিল বাংলাদেশে এই হিন্দু কার্ড খেলতে, হিন্দু সাম্প্রদায়িক কার্ড খেলতে। তাদের হাতে তার কোনো পুঁজি নাই। তারা এখন এই ছদ্মাবরণে ঢুকে যেতে চায়। এই সমস্ত বিভিন্ন আন্দোলনকে পুঁজি করে তারা ষড়যন্ত্র করে এই সমস্ত আন্দোলনের উপরে সাওয়ার করে ডক্টর ইউনূসের সরকারকে ফেলে দিতে চায়। তারা জানে ডক্টর ইউনূসের এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি ফেলে দেওয়া যায়, ব্যর্থ করে দেওয়া যায়, তাহলে তো নির্বাচন হবে না। একটা অস্বাভাবিক অবস্থা, অস্বাভাবিক পরিস্থিতি, একটা অস্বাভাবিক সরকার তারা আনতে চায়। আমরা কি বুঝি না? বুঝি। তারা জানে যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে যে বিজয় অর্জিত হয়েছে সাধারণ মানুষের, সেটি যদি স্থায়ী হয় এবং যদি আগামীতে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্রের যাত্রা শুরু হবে, সেটি কি আর আটকানো যাবে না। আর সেই গণতন্ত্র যাত্রা শুরু হলে কি হবে? ওই আধিপত্যবাদ থাকবে না। ওই বাংলাদেশকে জিম্মি করা, দাসত্ব বানিয়ে রাখা, এটা আর চলবে না। তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তাদের বহুবিধ স্বার্থ ক্ষুণ্ণ হবে। তারা বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করেছিল, যে সোশ্যাল ডমিনেটিং পাওয়ার তৈরি করতে চেয়েছিল, যে সফট পাওয়ার গুলো তারা কাজে লাগাচ্ছিল। তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল এটিকে একটি দাসত্ব, এটি দাস সরকারে এদেশের মানুষের গলায় একটা দাসত্বের শৃঙ্খল পরিয়ে রাখতে তারা চেয়েছিল। আল্লাহর অশেষ রহমত, আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে ২৪শে গণ অভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশে স্বপ্ন দেখতে শুরু করেছি। যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, সুন্দর বাংলাদেশ হবে। আমরা একটি শান্তিপূর্ণ, একটি উন্নয়নশীল, উন্নত বাংলাদেশের দিকে আমরা আগাতে থাকব। আমাদের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা ধীরে ধীরে আরো আত্মনির্ভরশীল হব, কারো মুখাপেক্ষী হব না। কেউ আমাদেরকে কোনোভাবে জিম্মি করতে পারবে না। আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি যে কথা বলছিলাম, যে ডক্টর ইউনূসের একটা থিওরি, যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি সবাই ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য থাকতে পারি, ফ্যাসিস্টের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, এর বাইরে আর যত শক্তি আছে, সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের মধ্যে যদি কোনো ফাটল ধরাতে কেউ না পারে, বিভেদ সৃষ্টি করতে না পারে, ইনশাল্লাহ আমাদের জয়, আমাদের বিজয় সুনিশ্চিত। বাংলাদেশের গণতন্ত্র অর্জিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। আর একটা বিষয় আমাদের লাগবে, কারণ এই যে যারা চক্রান্ত করছে, যারা মাঠে নেমেছে, এরা কিন্তু পিছু হটবে না। আপনারা দেখেছেন ইতিমধ্যে একটি দেশ তাদের উস্কানি দিচ্ছে, সমস্ত মিথ্যা কথা, মিথ্যা সংবাদ প্রচার করে, উস্কানি দিয়ে তারা একটা ফায়দা হাসিল করতে চায় এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশে একটি চক্র। আমি মনে করি যারা ৮ দফার দাবি নিয়ে মাঠে নেমেছে, এই সরকার উচিত হবে অবিলম্বে তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসা। তাদের ৮ দফা নিয়ে আলোচনা হবে এবং এটি লাইভ হতে হবে, ওয়ান ক্যামেরার সামনে। এবং তারা যে বলে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এর প্রত্যেকটা প্রমাণ তাদের দিতে হবে, ডকুমেন্টারি সহ। আমরা চাই যে হিন্দুদের উপরে যদি কেউ আঘাত করে থাকে,
হামলা করে থাকে, তাহলে তার বিচার অবশ্যই হতে হবে। আমরা কোনো অবস্থাতেই সংখ্যালঘুদের উপরে একটি হামলাও বরদাস্ত করব না। এজন্য আমি মনে করি তাদেরকে আলোচনার টেবিলে আনতে হবে। এই সম্মিলিত সনাতনী যে জোট, জাগরণী জোট, সম্মিলিত সনাতন জাগরণ জোট, এই জোটের নেতৃবৃন্দকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার অফিস থেকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানিয়ে অবিলম্বে একটি বৈঠকের আয়োজন করা হোক এবং প্রয়োজনে এই চিন্ময় ব্রহ্মচারী তাকে জামিনের ব্যবস্থা করা হোক, তাকেও আলোচনার টেবিলে আনা হোক। জামিন দিলে তার মামলা শেষ হয়ে যাবে না, মামলা চলবে তার নিজস্ব গতিতে। আমি মনে করি ডক্টর ইউনূসের সরকারকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিছুটা কৌশলের আশ্রয় নিতে হবে। আনেন তাদেরকে আলোচনার টেবিলে, তাদেরকে মাঠে ছেড়ে দিয়ে এই সমস্ত করার সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসেন, তাদের দাবির কথা শোনেন, জিজ্ঞাসা করেন তারা এই ৮ দফা দাবি কবে দিয়েছিল। তারা আওয়ামী লীগের আমলে দিয়েছিল, দিয়ে তাহলে তখন তারা ৮ দফা দাবি আদায় তারা আওয়ামী লীগ সরকারের আমলে কি করেছে, কোথায় সভা সমাবেশ করেছে, মিছিল মিটিং করেছে, সেই প্রমাণও তাদের দিতে হবে। এই ৮ দফার মধ্যে কতগুলো বাস্তবায়নযোগ্য, কতগুলো বাস্তবায়নযোগ্য না, সেটি আলোচনা করতে হবে। এবং আমি মনে করি এই সবাই তাদের কাছে তালিকা চাইতে হবে যে আওয়ামী লীগের ১৫ বছরে ১৬ বছরে কতটা হামলা হয়েছে, কতগুলো দখল বাণিজ্য হয়েছে হিন্দুদের সম্পত্তি, সংখ্যালঘু সম্পত্তি, আর এই ৫ই আগস্টের পরে এই পর্যন্ত কোথায় কোথায় হামলা হয়েছে, কোথায় কোথায় হিন্দুদেরকে উচ্ছেদ করার চক্রান্ত করা হয়েছে, তাদেরকে ডকুমেন্টারি নাম ধাম পরিচয় দিন ক্ষণ দিয়ে বলতে হবে। শুধু একটা সংখ্যা বললে হবে না। তৃতীয়ত আমি মনে করি সরকার উচিত হবে একটি হাই পাওয়ার কমিশন গঠন করা এবং সেই কমিশনে আমি বলতে চাই ওই হিন্দু সম্প্রদায়ের থেকে একজন রাখেন, মানে একজন না, ওই কমিশনের হেড তাদের কাউকে দিয়ে করেন, কোনো সমস্যা নাই। একজন হিন্দু সম্প্রদায়ের সাবেক কোনো বিচারপতি হতে পারে, সাবেক আমলা হতে পারে, তাদের হিন্দু সম্প্রদায়ের একজন লোককে এই কমিশনের প্রধান করা হোক এবং এই কমিশনে খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যারা আছে তাদের সদস্য রাখা হোক, পাশাপাশি আমাদের মুসলিমদের মধ্যে রাখা হোক। একটি খুবই শক্তিশালী কমিটি করা হোক। সেই কমিশন তদন্ত করে দেখবে যে বাংলাদেশে কোথায় কোথায় কত জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে, সংখ্যালঘুর বাড়িতে হামলা হয়েছে, তাদের মন্দিরে হামলা হয়েছে, তাদের উপাসনায় হামলা হয়েছে, কারা কারা আহত হয়েছে, নিহত হয়েছে, কাদের মামলা নেওয়া হয় নাই, জিডি নেওয়া হয় না, যত তাদের কমপ্লেন আছে সমস্ত কমপ্লেন তারা যাচাই করে দেখবে, সমস্ত অভিযোগ নেবে এবং তথ্য প্রমাণ সহ সেই কমিশন একটি রিপোর্ট প্রকাশ করবে জাতির সামনে, আমরা দেখতে চাই। এবং সত্যি যারা জড়িত থাকবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হোক। আর যদি প্রমাণ দিতে না পারে, তারা যে মিথ্যা অপপ্রচার করেছে সেগুলো প্রমাণিত, তাদেরকে ভুল স্বীকার করতে হবে। আর একটা কথা, আমি মনে করি স্থায়ীভাবে বাংলাদেশের প্রত্যেক ইউনোকে দায়িত্ব দিয়ে দেওয়া হোক, তারা ওই তার অঞ্চলে, ওই উপজেলায় হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের কোথাও কোনো হামলা হলে, তারা কোনো ঝামেলায় পড়লে এই ধরনের, তারা সঙ্গে সঙ্গে এসে ইউনোর কাছে তারা নালিশ জানাবে, লিখিত আবেদন করবে, প্রয়োজনে প্রথমে ফোন করবে, এই ব্যবস্থা করা হোক। এবং সরকারের তরফ থেকেও একেবারে ইউনিয়ন পর্যায়ে থেকে সরকারের বিভিন্ন মেকানিজম দিয়ে একটি টিম করে সব তথ্য আনা হোক, কোথায় কোথায় কাদের হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে। আমরা আর এই বদনাম নিতে চাই না। কেউ আমাদের দেশে এই সংখ্যালঘু কার্ড খেলবে আর একটি দেশ উস্কানি দিবে। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ, আমরা
আমাদের বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি বাংলাদেশ এটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে বসবাস করি। একই সঙ্গে চলাফেরা করি। আমরা আমাদের দেখা দৃষ্টিতে কোন রকম আমাদের মধ্যে সংঘাত, সহিংসতা, হিংসা, প্রতিহিংসা নেই। তাহলে এইসব অভিযোগ কেন আসছে? যে সমস্ত কুলাঙ্গাররা এ সমস্ত হামলা করেছে তাদের ধরে, ধরে বিচার করতে হবে। কোন ট্যাগ আমরা নিব না। আবার কোন মিথ্যা প্রচারণা করতে দিব না। ওই হিন্দু ট্যাগ খেলে, সংখ্যালঘু কাট খেলে বাংলাদেশে কাউকে আমরা অরাজকতা সৃষ্টি করতে দিব না, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দিব না। কারণ একটা মহল চায় বাংলাদেশে যাতে গণতন্ত্র না থাকে। একটা মহল চায় যে বাংলাদেশে যাতে আগামীতে নির্বাচন না হয়। না হলে তাদের সুবিধা। আমি অনুরোধ জানাবো যে ডক্টর ইউনূসের সরকার অবিলম্বে এই সম্মিলিত সনাতনী জাগরণ জোট তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসবে, এনে তাদের কথা শুনবে, আলোচনা হবে। তারপরে গণমাধ্যমের কাছে সব প্রকাশ করবে। এটা কমিটি করে দেয়া হোক। যাতে কেউ কোনো রকম বাংলাদেশ নিয়ে অপপ্রচার না করতে পারে। ওই ভারতীয় মিডিয়া বলে আসছে দেখেন ওই রিপাবলিক বাংলা কিভাবে মিথ্যাচার করছে, কিভাবে তারা হিংসা ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, ক্ষোভ ছড়াচ্ছে, সংগঠিত করতেছে। ওই বিজেপি, ওই শুভেন্দু অধিকারী কিভাবে মিথ্যা কথা বলতেছে। আপনারা দেখেন, শোনেন, মিথ্যার সীমা আছে। আর ইসকনের আড়ালে, ইসকনের নাম নিয়ে যারা এই সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াচ্ছে এদেরকে চিহ্নিত করা হবে। আরেকটা কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশে ৩ কোটি হিন্দু বলা হচ্ছে, ওকে ফাইন। আমাদের এটাও দেখতে হবে এই সব পরিবারের মধ্যে কারা কোন দলের সদস্য, এই রাজনৈতিক পরিচয় সামনে আনতে হবে। কারণ কোথাও কোনো হামলা কিছু হলে তখন বলা হয় সংখ্যালঘু, রাজনৈতিক পরিচয়টা তখন গোপন করা হয়। আমরা চাই বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা বোনেরা আছেন তাদের ওই বিষয়টা সামনে আসতে হবে। এই সরকার উচিত হবে যে আওয়ামী লীগের যত কমিটি ছিল, আওয়ামী লীগের কমিটি, যুবলীগের কমিটি, ছাত্রলীগের কমিটি, সেই কমিটি কারা কারা কোন দলের সদস্য ছিলেন, নেতা ছিলেন, পদধারী ছিলেন, এটিও আমাদের জানতে হবে আমাদের। না হলে এই চক্রান্ত সামাল দেওয়া যাবে না। আমি মনে করি এই গভীর চক্রান্ত সামাল দিতে হলে অবিলম্বে তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে। আলোচনার টেবিলে বসিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ওদেরকে যদি আপনারা আলোচনার টেবিলে বাইরে রাখেন তাহলে এই চক্রান্ত আরো ছড়াবে। আর আমরা কোনোভাবেই এই পাল্টা প্রতিশোধ, প্রতিহিংসা এটার মধ্যে নাই। আমরা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি করতে দিব না। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ ২৪-এর গণ অভ্যুত্থান প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার ব্যর্থ মানে সবাই ব্যর্থ হয়ে যাওয়া, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া। তাই বাংলাদেশকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। আমি মনে করি ২টা পদক্ষেপ বলেছিলাম শুরুতেই, ২টা পদক্ষেপ নিতে হবে। ১, আমাদেরকে থাকতে ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে যদি কেউ বিভেদের ফাটল ধরাতে না পারে। ২, এই সংখ্যালঘুদের, যারা সংখ্যালঘু কার্ড খেলতে চায় তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসেন। তাদেরকে আলোচনার টেবিলে এনে সত্য প্রকাশে বাধ্য করেন এবং প্রকৃত ঘটনা অনুসন্ধানে একটি কমিশন গঠন করেন। আমি মনে করি এই ২টা স্টেপ আপনারা যত দ্রুত নিতে পারবেন তত এই ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে দ্রুত। ওদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। ওরা আর সাহস করবে না।